শ্রাদ্ধবাসরে টেবিলের ওপর বসানো প্রভার ছবিতে মালা পরানোর সময় অর্চনার চোখ দুটো জলে ভিজে যাচ্ছে। কত কথা অর্চনার মনে পড়ছে। কোনোদিনও দুজনকে দুই যা বলে মনে হয়নি, বরং মনে হতো দুই বোন। প্রভা সবসময় অর্চনাকে আগলে রাখত। দুজনের মধ্যে মিল দেখে ওদের শাশুড়ি মা নিস্তারিণী দেবীর চোখ জুড়িয়ে যেত। মনে মনে বলতেন, সুখের সংসার কারোর না নজর পড়ে। কিন্তু সুখের সংসারে একটাই কষ্ট ওনাকে কুরে কুরে খেত। প্রভাও সব কষ্ট বুকে নিয়ে সংসারের সব দায়িত্ব ও কর্তব্য পালন করত। আসলে বিয়ের পর প্রভার জরায়ুতে টিউমার ধরা পড়ায় সেটা ডাক্তারের পরামর্শ মতো অপারেশন করা হলো। তা না হলে টিউমার খারাপ দিকে মোড় নিত। সেই কারণে প্রভা চিরদিনের জন্য সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলল। এরপর অর্চনা সন্তান সম্ভবা হলো। বাড়িতে খুশির ঢল নামল। কিন্তু 3 মাসের মাথায় ও বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে ওর গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে গেল। অর্চনা ওর স্বামী নিখিল মনে ভীষণ আঘাত পেল। এরপর প্রভার জোড়াজুড়িতে স্বামী অখিল ও দুজনে মিলে বাড়ির সকলের মত নিয়ে একটি কন্যা সন্তান দত্তক নিল। এতে দুজনেই মাতৃত্ব ও পিতৃত্বের স্বাদ পেল। নিস্তারিণী দেবীও খুব খুশি হলেন নাতনিকে পেয়ে। এরপর 2 বছর কেটে গেল। শত চিকিৎসা সত্ত্বেও অর্চনা কিছুতেই মা হতে পারছিল না। ভীষণ হীনমন্যতায় ভুগছিল। ও প্রভাকে খালি বলতো, আমার অসাবধানতার জন্য আমার গর্ভের ভ্রূণ পৃথিবীর আলো দেখতে পেল না। প্রভা ওকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বলতো, চিন্তা করিস না ছোট, ভগবান একদিন ঠিক তোর দিকে মুখ তুলে তাকাবে। প্রভার কথাই ঠিক হলো। এর 2 মাসের মাথায় অর্চনা আবার সন্তান সম্ভবা হলো। বাড়িতে আবার খুশির ঢল নামল। অর্চনা খুব সাবধানে রইল। প্রথমবারের মতো ভুল আর যেন না হয়। বাড়ির সবাই ওর দিকে খেয়াল রাখত, বিশেষ করে প্রভা। নির্দিষ্ট সময়ে অর্চনার কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্মালো। অনেক দিন কেটে গেছে। প্রভার মেয়ে পূজা পড়াশোনা শেষ করে ব্যাংকে ভালো চাকরি পেল। কিছুদিন পর ওর কলিগ দীপেনের সাথে একসময় ওর ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। 2 বাড়ির অভিভাবক জানতে পারল ওদের ভালোবাসার কথা। 2 বছর পর তারা ওদের 4 হাত এক করে দিল। অর্চনার ছেলে পল্লব ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো চাকরি পেল। কালের নিয়মে নিস্তারিণী দেবী পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিলেন। 2 ভাইয়ের পরিবারের হাঁড়ি আলাদা হলো। একই শহরে নিখিল অন্যত্র জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে চলে গেল। কিন্তু তাদের মনের মিল ঠিক আগের মতোই রইল। অর্চনা আর নিখিল প্রায় নিজেদের আদি বাড়িতে আসত। অখিল প্রভাও ওদের বাড়ি মাঝে মধ্যেই যেত। তার কিছু বছর পর প্রভার যকৃতে ক্যান্সার ধরা পড়ায় আবার রায়বাড়িতে দুঃখের দিন ঘনিয়ে এলো। 2 বছর রোগের সাথে লড়াই করে প্রভা সবাইকে ছেড়ে সংসারের মায়া কাটিয়ে অকালে চলে গেল। প্রভার অসুস্থ অবস্থায় অর্চনা আদি বাড়িতে এসে প্রায় প্রভার সাথে কিছুটা হলেও সময় কাটাত। প্রয়োজনে সেবা করত, বুকে কষ্ট চেপে সান্ত্বনা দিত প্রভাকে। দিদি ভাই, তুমি ঠিক হয়ে যাবে আবার আগের মতো। প্রভা সবটাই জানত ওর রোগের ব্যাপারে। মনের দিক দিয়ে ও খুব শক্ত ছিল। শুধু হাসত অর্চনার কথায় যেন ও খুব খুশি হয়েছে। একে একে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। তারা প্রভার ছবিতে মালা পরাচ্ছে। একজন মালা পরানোর সময় ধূপদানি থেকে জ্বলন্ত ধূপ পড়ে টেবিল ক্লথ ফুটো হয়ে গেল। অর্চনা পূজাকে বলল, হ্যাঁ রে, আর কোনো টেবিল ক্লথ আছে পাতার মতো? ওই সময় পূজা 2 বছরের মেয়ে রিমলিকে দুধ খাওয়াচ্ছিল। তাই পূজা বলল, হ্যাঁ কাকিন, মায়ের নিজের হাতে করা অনেকগুলো টেবিল ক্লথ মায়ের শোবার ঘরের আলমারিতে আছে। তুমি প্লিজ
মায়ের আলমারি খুলে নিয়ে এসো না গো। অর্চনা বলল, ঠিক আছে, আলমারির চাবি কোথায় পাবো? পূজা বলল, মায়ের খাটের ডান দিকের গদির তলায় চাবি আছে। আলমারি খুললেই সামনেই মায়ের করা টেবিল ক্লথগুলো দেখতে পাবে, সামনেই আছে। প্রভার ঘরে ঢুকতেই অর্চনার মনটা কেমন হু হু করতে লাগলো। চোখ দুটো তার আবার জলে ভিজে গেল। মনে মনে বলল, এই ঘরে দিদিভাইয়ের কত স্মৃতি এদিক ওদিক ছড়িয়ে আছে। ভাবতে ভাবতে কিছুটা সময় কেটে গেল। এরপর অর্চনা নিজের মধ্যে ফিরে এসে আলমারি খুলল। আলমারির একটা তাকে কত প্রভার তৈরি টেবিল ক্লথ, সেগুলো সব বার করে বিছানায় রাখতে গিয়ে একটা ছোট মেরুন মলাটের ডায়েরি মাটিতে পড়ে গেল, যেটা ভাঁজ করা টেবিল ক্লথগুলোর ফাঁকে ছিল। অর্চনা ডায়েরিটা খুলে প্রথম পাতাটা পড়ল। পড়তেই খুশিতে মন ভরে উঠল। মনে মনে ভাবল, এত কাজের মধ্যেও দিদিভাই ডায়েরি লিখত। প্রভার ডায়েরিটা পড়ার তার খুব ইচ্ছা হলো, কিন্তু এখন সময় নেই। বেছে বেছে একটা সুন্দর দেখে টেবিল ক্লথ আর ডায়েরিটা নিয়ে শ্রাদ্ধ বাসরে গেল। ফুটো হওয়া টেবিল ক্লথটা বদলে ওই টেবিল ক্লথটা পেতে তার উপরে প্রভার ছবিটা পুনরায় রাখল। মালাগুলো দিয়ে আবার সাজিয়ে দিল প্রভার ছবি। ইতিমধ্যে শ্রাদ্ধক্রিয়া আরম্ভ হয়ে গেছে। পূজা মায়ের কাজ করার জন্য বসেও পড়েছে মেয়েকে ঘুম পাড়িয়ে। ভালোভাবেই অনুষ্ঠান সম্পন্ন হলো। অর্চনা আর নিখিল পূজা ও অখিলের কাছে গেল বিদায় জানাতে। অর্চনা পূজাকে জড়িয়ে ধরে বলল, মন শক্ত কর, এখন থেকে তোর দায়িত্ব আরও বেড়ে গেল। বাবাকে এখন তোকেই দেখতে হবে। পূজা বলল, হ্যাঁ কাকিন, ভাবছি বাবাকে নিয়ে কয়েকদিনের জন্য ছোটোখাটো কোথাও ঘুরতে যাব, এতে বাবার মনটা কিছুটা ভালো হবে। অর্চনা বলল, তাই করিস। নিখিলও তাই বলল। এরপর অর্চনা বলল, হ্যাঁ রে পূজা, তোর মা ডায়েরি লিখত? বলে ডায়েরিটা দেখালো। পূজা বলল, হ্যাঁ, কিন্তু আমি প্রথমে জানতাম না। অখিল বলল, আমিও জানতে পারিনি। রোগটা ধরার পর থেকে ও লিখত বোধহয়। রোজ রাতে আমি শুয়ে পড়তাম, তার অনেক পরে ও শুতে আসত। সেই সময়টা বোধহয় লিখত। চলে যাবার বেশ কয়েক মাস আগে ও সম্ভবত লিখত না, শরীর হয়তো সাথ দিত না। পূজা বলল, মা চলে যাবার পর আলমারি গোছাতে গিয়ে আলমারির লকারের ভিতরে এটা পাই। কৌতূহলবশত প্রথম পাতাটা শুধু পড়েছি, নানা কাজের মধ্যে আমার পড়া হয়নি। অর্চনা বলল, আমার একটা অনুরোধ আছে তোর কাছে। এই ডায়েরিটা আমি নিয়ে যাব, পড়েই তোকে ফেরত দিয়ে দেব। পূজা বলল, অনুরোধ করছো কেন কাকিন? মায়ের সাথে তোমার যা সম্পর্ক ছিল, এই ডায়েরিটা পড়ার অধিকার সব থেকে তোমার আগে। অর্চনা তাড়াতাড়ি রান্না সেরে নিল। দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি মিটিয়ে শোবার ঘরে বালিশে হেলান দিয়ে রিল্যাক্স মুডে ডায়েরি পড়তে লাগলো। সেই সময়ে বাড়িতে ও একা। ডায়েরির প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে অনেকগুলো পাতা তার পড়া হয়ে গেল। প্রতিটা পাতায় কোনো না কোনোভাবে অর্চনার প্রসঙ্গে লেখা। আমি অর্চনাকে ভীষণ ভালোবাসি, ওকে জায়ের মতো কোনোদিনও দেখিনি। আমার বোন নেই তো, তাই ওকে বোন ভাবি। অর্চনা মনে মনে ভাবল, সত্যি দিদিভাই আমাকে নিজের বোনের মতোই ভালোবাসত। তার অনেক প্রমাণ আমি পেয়েছি। ডায়েরির পাতাগুলো এলোমেলোভাবে ঘাঁটতে ঘাঁটতে শেষ পাতার কয়েকটা পাতা আগে একটা পাতায় অর্চনার চোখ আটকে গেল। অর্চনাকে আমি ভালোবাসি, কিন্তু ওর ওপর আমার হিংসা হতে শুরু করল ও যখন প্রথম সন্তান সম্ভবা হলো। ভীষণ কষ্ট হতো এই ভেবে আমি কোনোদিনও মা হতে পারবো না। ওর সাথে ভালো ব্যবহার করলেও সব সময় চাইতাম ওর বাচ্চা যেন কোনোদিনও পৃথিবীর আলো না দেখতে পায়। তাই তো সেদিন ও বাথরুমে স্নান করতে যাবার আগে বাথরুমে স্নান করার জায়গায় মেঝেতে বেশ করে আমার মাথায় মাখা নারকেল তেল ছড়িয়ে দিয়েছিলাম। তারপর ঘটল সেই মর্মান্তিক ঘটনা। বিশ্বাস কর অর্চনা,
তোর যখন বাচ্চাটা নষ্ট হয়ে গেল তখন থেকে অপরাধবোধের জ্বালা আমায় কুড়িয়ে কুড়িয়ে খেত। তোর হতাশা ভরা মলিন মুখ আমি সহ্য করতে পারতাম না। তোদের কাছে নিজের অপরাধ স্বীকার করার সাহস আমার ছিল না, কিন্তু ঈশ্বরের কাছে নিজের অপরাধের জন্য সব সময় ক্ষমা চাইতাম আর প্রার্থনা করতাম তোর কোল যেন আবার ভরে দেন তিনি। আমার ইচ্ছা পূরণ হলো, কিন্তু ঈশ্বরের কাছে আমি তো পাপী। আমার মাতৃত্বের স্বাদ উনি মেটালেও শাস্তি ঠিকই উনি আমাকে দিয়েছেন। তাই তো কাল ব্যাধি আমার শরীরে বাসা বেঁধেছে। একদিন হয়তো ভরা সংসার ছেড়ে আমায় চলে যেতে হবে। হয়তো নাতি নাতনির মুখ আমি দেখতে পাবো না। হয়তো একদিন পূজা বা পূজার বাবা ডায়েরিটা পড়বে, ঘৃণায় আমার প্রতি ওদের মন ভরে উঠবে। হয়তো লজ্জায় তোকে কিছু বলতে পারবে না। তুই যদি কোনোভাবে আমার ঘৃণ্য কাজ জানতে পারিস, আমায় ক্ষমা করবি কি না তা জানি না। অর্চনার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। অর্চনা হতবাক, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মনে মনে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর ডায়েরিটা তুলে নিয়ে আর পড়ল না। মলাট বাদে সব পাতাগুলো পুড়িয়ে দিল। 2 বছর পর অর্চনার ছেলে আদিত্যের বিয়ে উপলক্ষে পূজা পরিবারসহ এসেছে কাকার বাড়ি। নিজের বাপের বাড়িতে এসে উঠেছিল। সারা সকাল কাকার বাড়ি থেকে রাতে ফিরে আসতো বাপের বাড়ি। বিয়ে বৌভাত মিটে যাবার পর কথা প্রসঙ্গে অর্চনাকে বলল, কাকিন, মায়ের লেখা ডায়েরিটার সবটা পড়া হয়েছে তোমার? পড়া হলে আমাকে দেবে? অর্চনা বলল, হ্যাঁ রে, পড়েছি। তোর মা বেশিরভাগ পাতায় আমার সম্বন্ধে বাড়িয়ে বাড়িয়ে ভালো কথা লিখেছে। আমি কি এত প্রশংসা পাবার যোগ্য বল? পূজা বলল, মা তোমাকে যে খুব ভালোবাসতো কাকিন। তাছাড়া তোমরা 2 জাই খুব ভালো, বুঝলে? দুজনের কি মিল ছিল আমি তো দেখেছি। অর্চনা মৃদু হাসল, তারপর মুখটা মলিন করে বলল, দেখ না, বাড়ি রং হবার সময় ডায়েরিটা যে কোথায় গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না। বিয়ে মিটুক, ভালো করে খুঁজব, নিশ্চয় পাবো, তখন তোকে দেব। পূজা বলল, ঠিক আছে ঠিক আছে, খুঁজোক্ষণ। না পেলে আর কি করবে? তোমার প্রিয় দিদিভাইয়ের লেখা ডায়েরি তুমি পড়েছ তো, তাহলেই হবে।